আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। তো শুরুতেই আসা যাক রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায়। এখানে আজকে আমরা যে বিষয়টি নিয়ে ক্লাস করব সেটি হচ্ছে রাদারফোর্ডের আলফা কণার পরীক্ষা, বিচ্ছুরণ পরীক্ষা। তো রাদারফোর্ডের আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষায় শুরুতেই আসে যে আলফা কণা কি। দেখো এখানে হিলিয়াম পরমাণু থেকে যদি দুটি ইলেকট্রন বের করে নেওয়া হয় তাহলে সেখানে যে আমরা হিলিয়াম নিউক্লিয়াসটি পাবো সেটি হচ্ছে আলফা কণা। তো আমরা যদি এটাকে লিখতে যাই তাহলে হচ্ছে লিখলে আমরা এরকম কিছু একটা পেয়ে যাব যে He2+, অর্থাৎ হচ্ছে এখানে হিলিয়াম নিউক্লিয়াস। তো এখান থেকে আমরা বুঝতেছি কি যে এখানে হিলিয়ামের চার্জ হচ্ছে কি পজিটিভ চার্জ বিশিষ্ট হিলিয়াম। তো আমরা জানি যে সমধর্মী আধানগুলো পরস্পরকে কি করে, বিকর্ষণ করে। তো এখানে আসার পূর্বে হচ্ছে আমরা একটু এখানে এই ফিগারটা দেখে একটু কিছু বোঝার চেষ্টা করতেছি। দেখো যে এখানে আলফা কণার স্রোত, এরপরে ইলেকট্রন, কেন্দ্রে রয়েছে নিউক্লিয়াস, এক্সেট্রা এক্সেট্রা। তো এখানে হচ্ছে মূলত হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেলে বা হচ্ছে রাদারফোর্ড যে আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষা করেছিল সেখানে সে উল্লেখ করেন যে দেখো এখানে অসংখ্য আলফা কণা সে বিচ্ছুরণ করে একটা পাতলা স্বর্ণের পাতের ভিতর দিয়ে। তো পিছনে তিনি একটা কি করেন, একটা জিঙ্ক সালফাইডের হচ্ছে পর্দা রাখেন। তো দেখা যাচ্ছে যে এখানে অধিকাংশই হচ্ছে কি আলফা কণা হচ্ছে এই পাতলা স্বর্ণের পাত ভেদ করে জিঙ্ক সালফাইডের পর্দার উপরে এসে পড়তেছে বা আলোক সংপাত দিচ্ছে। কিন্তু কিছু সংখ্যক মাত্র হচ্ছে কি পজিটিভ চার্জ বা আলফা কণা হচ্ছে এই কেন্দ্রের যে ধনাত্মক নিউক্লিয়াস আছে এটা থেকে সম্পূর্ণরূপে হচ্ছে বিকর্ষিত হয়ে পূর্বের দিকে ফিরে আসে। তো এ থেকে তিনি আসলে এই পর্যবেক্ষণ থেকে কি সিদ্ধান্ত নেন, দেখো এখানে বলা আছে যে প্রায় 99% কণাই সোনার পাত ভেদ করে হচ্ছে সরাসরি চলে যায় এবং জিঙ্ক সালফাইড পর্দার উপরে হচ্ছে কি দীপ্তিমান বা আলোকিত হয়ে ওঠে। তারপরে হচ্ছে কিছু বলছে যে কিছু সংখ্যক আলফা কণার হচ্ছে গতিপথ বেঁকে যায়, অর্থাৎ হচ্ছে যখন তারা কেন্দ্রের এই যে ধনাত্মক চার্জের কাছাকাছি চলে আসে তখন হচ্ছে সমধর্মী আধান হওয়ার কারণে সেটা কি হয়ে যায়, বিকর্ষিত হয়, যার কারণে এটা এইদিকে গিয়ে কিছুটা বিকর্ষিত হয়ে দিক পরিবর্তন করে। এরপরে দেখো বলছে যে প্রায় 20,000 কণার মধ্যে একটি মাত্র কণা সম্পূর্ণ হচ্ছে কি বিপরীত দিকে ফিরে আসে। এটি ছিল তার মূলত হচ্ছে পর্যবেক্ষণ, এবং এই পর্যবেক্ষণ থেকে পরবর্তীতে তিনি কিছু সিদ্ধান্তে উপনীত হন। তো এই সিদ্ধান্তগুলো আমরা এখন একটু দেখি। এখানে দেখো বলছে যে পরমাণু অধিকাংশ এলাকায় কি আছে, ফাঁকা, অর্থাৎ হচ্ছে ফাঁকা থাকার কারণেই হচ্ছে কি আলফা কণাগুলো এই স্বর্ণের পাত ভেদ করে কি জিঙ্ক সালফাইডকে হচ্ছে কি দীপ্তিমান করে। এরপরে বলছে সেই ফাঁকা স্থানে ইলেকট্রন থাকতে পারে। আমরা জানি যে পজিটিভ চার্জ সবসময় কি করবে, নেগেটিভ চার্জকে কি করবে, আকর্ষণ করবে। সেখান থেকে তিনি আর কি এই সিদ্ধান্তে উপনীত হন। এদের ভর কম হয় আলফা কণা, গতিপথে কোনো পরিবর্তন হয় না। আমরা জানি ইলেকট্রনের ভর অনেক কম থাকে। তো দেখো ভারী কোনো কিছুর সাথে সংঘর্ষে লিপ্ত হলে কিছু সংখ্যক আলফা কণা বিপরীত দিকে ফিরে আসে। আমরা জানি যে এখানে হচ্ছে কেন্দ্রে ভারী বস্তু কণা, অর্থাৎ হচ্ছে পরমাণুর সমস্ত ভর, একটা পরমাণুর সমস্ত ভর কোথায় থাকে, তার কেন্দ্রে থাকে। এটা আমরা নোট ডাউন করে রাখতে পারি যে একটি পরমাণুর সমস্ত ভর তার কেন্দ্রে থাকে। কেন? তার কারণ কেন্দ্রে থাকে হচ্ছে মূলত আমরা ভর সংখ্যাকে বলি হচ্ছে প্রোটন সংখ্যা এবং হচ্ছে নিউট্রন সংখ্যার যোগফল। পরমাণুর কেন্দ্রে থাকে ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াস, ঠিক আছে, এবং সাথে থাকে কি নিউট্রন। এই দুটার হচ্ছে সমষ্টি হচ্ছে তার কি পারমাণবিক ভর। তাহলে হচ্ছে এই আলফা কণা কি করে, এই কেন্দ্রে যদি থাকে ভারী কোনো বস্তু থাকে সেই বস্তু কণাতে বিকর্ষিত হয়ে দিক পরিবর্তন করে। যেহেতু আলফা কণা ধনাত্মক চার্জযুক্ত এবং কিছু সংখ্যক আলফা কণা বেঁকে যায়, তাই বলা যায় যে পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জযুক্ত কোনো একটি বস্তু আছে, যেটা আমরা পূর্বেই বলেছিলাম। তো এই আলফা কণা বিকশিত হয়, পরবর্তীতে এই ভারী এবং ধনাত্মক চার্জযুক্ত কেন্দ্রকে নিউক্লিয়াস বলে বলা হয়। তার মানে হচ্ছে নিউক্লিয়াস নামকরণ করেন কে, রাদারফোর্ড। এরপরে দেখো পরমাণুর নিউক্লিয়াসে ধনাত্মক চার্জের পরিমাণ মৌলের পারমাণবিক সংখ্যার সমান। তার মানে নিউক্লিয়াসে যতটা চার্জ থাকবে, ধনাত্মক চার্জ থাকবে, সেটি তার হচ্ছে কি পারমাণবিক সংখ্যা। আমি শুরুতেই বলেছিলাম কি কোন মৌলের ভর সংখ্যা হচ্ছে তার কি প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা এবং নিউট্রন সংখ্যার সমষ্টি। যেহেতু বেশিরভাগ কণাই দেখো স্বর্ণপাত ভেদ করে চলে যায়, তাই বলা যায় যে পরমাণুর আকার তুলনায় নিউক্লিয়াসের আকার খুবই ছোট। এটি কিন্তু তার একটা উল্লেখযোগ্য সিদ্ধান্ত। এরপর বলছে পরমাণুর আকার নিউক্লিয়াসের প্রায় 10 থেকে 1 লক্ষ বড় হতে পারে।
তো এখান থেকে আসলে রাদারফোর্ডের যে পরমাণু মডেলটি আমরা দেখলাম, তো এর আলোকে আমি কিছু তোমাদেরকে অ্যানিমেটেড ভিডিওর মাধ্যমে এই ইলেকট্রনগুলো কিভাবে দিক পরিবর্তন করে বা বিকর্ষিত হয়, এটা আরেকটু ডিটেলস তোমাদেরকে বোঝানোর জন্য একটি অ্যানিমেটেড ভিডিও এখানে সংযুক্ত করতেছি। তোমরা সবাই এটা দেখে আশা করি যে বিষয়টা সম্পর্কে বুঝতে পারবা। তো ধন্যবাদ সবাইকে।